আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। আচরণবিধি লঙ্ঘন নয়, নির্বাচন কমিশনের অনুরোধেই উত্তরাঞ্চল সফর বাতিল করেছেন তারেক রহমান। ইসি বলছে, বিএনপির মতন অন্যান্য রাজনৈতিক দলগুলো এমন শিষ্টাচার দেখালে এবারের নির্বাচনী পরিবেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো হবে। বিশেষজ্ঞরা তারেক রহমানের এই সিদ্ধান্তকে তার দূরদর্শিতা হিসেবে দেখছেন। রুদ্র রফিকের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন শেষে গেল ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এ সময় দেশে করা নাড়ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আচরণবিধি মেনেই ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়া সহ উত্তরাঞ্চলের ৯ জেলায় ৪ দিনের সফরের সিদ্ধান্ত নেন তারেক রহমান। তবে নির্বাচন কমিশনের অনুরোধে ১১ জানুয়ারির এই সফর বাতিল করেন তিনি। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রচার শুরু হওয়ার আগে নির্বাচনী আচরণ বিধিমালায় ব্যক্তিগত, রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণে কোনো বাধা নেই। তারপরেও জনদুর্ভোগ এড়াতে তারেক রহমানকে এই সফর বাতিলের অনুরোধ করে কমিশন। পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের তো আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। শান্তি শৃঙ্খলা এবং যানজট, রাস্তাঘাটের অবস্থা সব কিছু মিলিয়েই এটি করা হয়েছে। এইরকম রাজনৈতিক দল সবাই যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, অটোমেটিকই নির্বাচনী পরিবেশ অন্যান্য সময়ের তুলনায় ভালো থাকবে। নির্বাচনী আচরণবিধির কোনো বাধ্যবাধকতা না থাকলেও কমিশনের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে তারেক রহমানের সফর বাতিলের বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ। একটা মারপিটের চান্স থাকে, একটা সিকিউরিটি হয়ে যাওয়ার চান্স থাকে, অনেক কিছু চান্স থাকে। ইলেকশনের আগে ইলেকশন কমিশনের জন্য যেটা সামাল দেওয়া একটু কঠিন হবে। সেটা আমি তারেক রহমান যেটা বুঝতে পেরে যে তারা এটাকে বাদ দিয়েছেন, আমি মনে করব যে অনেক হ্যাজার্ডস থেকে দেশ, ইলেকশন কমিশন এবং তারা নিজেরাও বাঁচতে পেরেছেন। আমাদের নির্বাচনকে নিয়ে সামনে অনেক রকম আশঙ্কা, সেই আশঙ্কাটাকে যত কমিয়ে আনা যায় ততই চ্যালেঞ্জ মোকাবেলার সুবিধা হবে। সব পক্ষের সহযোগিতায় এবারের নির্বাচনকে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে গড়ে তোলার তাগিদ এই বিশেষজ্ঞের। অল দ্য পলিটিক্যাল লিডার্স এবং নির্বাচন কমিশন সব স্টেক হোল্ডারদের যে তারা যেন এটাকে একটা এক্সাম্পলারি ইলেকশন হিসাবে আমাদের সামনে ইয়ে করেন। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালীর এক মাদ্রাসায় ৮ বছরের শিশু শিক্ষার্থীকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের অভিযোগ, বলাৎকারের চেষ্টা বা অনৈতিক কাজ দেখে ফেলায় মোসাদ্দিরকে হত্যা করা হয়। ২১ ডিসেম্বর হত্যা মামলা হলেও মূল অভিযুক্ত মাদ্রাসার প্রিন্সিপাল আনিসুর রহমান সহ অন্যান্যরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানায় পরিবারটি। শিশুটি আত্মহত্যা করেছে জানিয়ে অভিযুক্ত আনিসুর অভিযোগ অস্বীকার করে। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরো জানাচ্ছেন এআর বাদল। ৩ বছর আগে ৫ বছর বয়সে শিশু মুদ্দাসিরকে মাদ্রাসাটিতে ভর্তি করে তার পরিবার। মাদ্রাসাটিতে থেকেই নিহতের সময় তার বয়স হয় ৮ বছর। গত ২০ ডিসেম্বর মাদ্রাসার ৪র্থ তলায় শিক্ষকদের টয়লেটে জানালার গ্রিলের সাথে মেলে মুদ্দাসিরের ঝুলন্ত মরদেহ। ছবিতে দেখা যায় মুদ্দাসিরের পা মেঝে ছুঁয়ে আছে, পাশে একটি প্লাস্টিকের টুল। এ ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল আনিসুর রহমান, শিক্ষক ইনচার্জ হাফেজ মাওলানা জহুরুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ উল্লাহ সহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মুদ্দাসিরের বাবা। বলেন, তার শিশুকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। মাওলানা আনিসুর রহমান সে অনৈতিক কাজ করতেছে, আমার ছেলে দেখে ফেলছে, এমনকি আমার ছেলেরও বলৎকারের চেষ্টা করছে। হ্যাঁ, যে চেষ্টা করার পরে আমার ছেলে রাজি না অথবা চিল্লাচিল্লি করছে, তখন তাকে গলায় টিপ মারা হয়েছে। ছেলের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান শিশুটির মা। বলেন, গলা চেপে হত্যা করা হয়েছে, নখের দাগ ছিল তার ছেলের গলায়। আমার ছেলেকে আপনারা গলা টিপে মারছেন, এই যে নখের দাগ বসে গেছে। তখন প্রিন্সিপাল সাহেব বললো যে আচ্ছা আমরা এটা তদন্ত করবো, আপনি শান্ত হন। যারা এরকম নির্মমভাবে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানাচ্ছে। একই মাদ্রাসায় অধ্যয়নরত মুদ্দাসিরের বড় ভাই মাদ্রাসাটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। আমি যখন প্রথম পড়ি তখনই এরকম কিছু ঘটনা ঘটছিল যে ছাত্রের সাথে বলৎকার উস্তাদরা এরকম করতো। প্রায় একই ধরনের মন্তব্য করেন মাদ্রাসাটির সাবেক শিক্ষক। শারীরিক খেদমত করতো, বলৎকারের কাজ করতো এবং আগেও যারা শিক্ষক ছিল যারা
তারাও এরকম ধরছে। পুলিশ এবং অভিভাবক গিয়ে দেখেন টয়লেটের দরজা আগে থেকেই খোলা। শিক্ষকরা বলেন ড্রিল মেশিন দিয়ে দরজা ফুটো করে দেখেন ঝুলন্ত মুদ্দাসির। এরপর একজন দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলেন। মাদ্রাসাটিতে অনৈতিক অপরাধের বিষয়টি অস্বীকার করেন তারা। আমরা মাজহুল, এই বিষয়ে আমরা জানি না। এই ঘটনার সাথে এই যে অভিযোগগুলো করেছে এটা সম্পূর্ণ মিথ্যা। মাদ্রাসাটির প্রিন্সিপাল প্রধান অভিযুক্ত আনিসুর রহমানও সব অভিযোগ অস্বীকার করেন। অবশ্যই মিথ্যা, অবশ্যই মিথ্যা। আমরা সত্যের পক্ষে। যদি আমাদের এখানে কোনো দুর্বলতা থাকে আমাদের বিচার হবে। পুলিশ জানায় তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। মাদ্রাসাটি সিসি ক্যামেরার আওতায় থাকলেও কোনো ধরনের ফুটেজ পাওয়া যায়নি। আর বাদল, RTV, ঢাকা। নড়াইলের নবগঙ্গা নদীর মহাজন পয়েন্টে 2 কিলোমিটার স্থায়ী বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। শীতকালে এই ভাঙন দেখা দেয় আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন দ্রুত সংস্কার না হলে সামনের বর্ষায় বিলীন হয়ে যাবে গুরুত্বপূর্ণ অসংখ্য স্থাপনা। এদিকে নদী ভাঙন এলাকা প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নড়াইল থেকে মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। চারদিকে যখন কুয়াশার চাদর, শীতে জবুথবু অবস্থা, তখন নড়াইলের মহাজন এলাকায় বইছে ভাঙনের আতঙ্ক। নবগঙ্গা নদীর অব্যাহত গর্জন আর ভাঙনের মুখে অস্তিত্ব সংকটে 2 কিলোমিটারের এই স্থায়ী বাঁধ। বিলীন হবে মহাজন বাজার, ইউনিয়ন পরিষদ ও স্বাস্থ্য কেন্দ্র সহ অন্তত 20টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। এলাকাবাসী বলছেন সংস্কারের দাবিতে মানববন্ধন করলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আতঙ্কে গুম নেই অন্তত 60টি গ্রামের কয়েক হাজার মানুষের। স্থানীয়দের দাবি এই বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে মানচিত্র থেকে হারিয়ে যাবে 500 পাল আর জেলে পরিবার। 5 বার কিনেছি, 5 বার ভাঙিছে। এখন আমাকে সঙ্গতি নাই, আমরা দিন আনি দিন খাই। আমরা একদম সর্বহারা, আমাদের কোনো টাকা পয়সা নাই যে তাই দিয়ে আমরা কিনে বসত করব। আমরা খুব অসুবিধা। এখানে একটা ক্লিনিক, মসজিদ, মন্দির, মানুষ বাঁধ ভেঙে যাওয়াতে এই জায়গার অনেক 300-400 ফ্যামিলি একেবারে পথে ওঠার মতো হয়ে গেছে। বাঁধটির বর্তমান নাজুক অবস্থার কথা স্বীকার করে বর্ষার আগে স্থায়ী বাঁধের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার। দীর্ঘ সময় যাওয়ার কারণে স্থায়ী বাঁধটা একটু কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশগুলো আমরা অলরেডি সার্ভে কাজ সম্পন্ন করেছি। এখন সার্ভে ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করে ডিজাইন পেলেই আমরা নোটশিট দিয়ে অতিরিক্ত অর্থ চাহিদা প্রাপ্তি সাপেক্ষে আমরা দ্রুত ব্যবস্থা নিব। ভোটের সময় জনপ্রতিনিধিরা নদী ভাঙন রোধের স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি কেউই। আর আশ্বাস নয়, এবার স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। লিওন আজাদ, RTV। রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় দরগা থেকে ভ্যান্ডাবাড়ি পাকা সড়কটি এখন মরণ ফাঁদ। খানাখন্দে ভরার সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বর্ষাকালে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। রংপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। এই চিত্র রংপুর পীরগঞ্জের বড় দরগা থেকে ভেন্ডাবাড়ি 12 কিলোমিটার দীর্ঘ পাকা সড়কের। রংপুর বিভাগীয় শহরের সঙ্গে পীরগঞ্জ উপজেলার 4টি ইউনিয়নের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম এটি। 4 বছর আগে সংস্কার হলেও নিম্নমানের কাজ আর ভারী ড্রাম ট্রাকে বালু পরিবহনের কারণে দ্রুতই নষ্ট হয়ে খানাখন্দে ভরে গেছে সড়কটি। এলাকাবাসীর অভিযোগ, সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গাড়ি চলবা পারি না, রাস্তা খুব খারাপ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝছেন, তারপর মানুষ ক্ষত হয়। এই রাস্তা নিয়ে অনেক দিন থেকে ভুগতেছি ভাই। চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে, এমনকি প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টে আমরা শিকার হচ্ছি। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি জানান, রাস্তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কয়েকবার চিঠি প্রেরণ করেছি, যেটা এটার জন্য ইনলিস্টেড হয়, কারণ বড় রাস্তা একটা, সেটা ইনলিস্টেড হয়েছে, কিন্তু নতুনভাবে এখন কাজ শুরু করতে একটু টাইম লাগবে। দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV। পৌষের শেষ প্রান্তে টানা কুয়াশার কারণে নষ্ট হতে বসেছে দেশের কয়েক জেলার বড় বীজতলা। বিবর্ণ হয়ে বীজতলার হলুদ রং ধারণ কৃষকদের বিপাকে ফেলছে। এদিকে হাসপাতালে বাড়ছে শীতজনিত নানা রোগের সংখ্যা। একই সাথে গবাদি পশু সহ নানা পশু পাখিরাও কাবু হয়ে যাচ্ছে
তীব্র শীতে। এর মধ্যে পঞ্চগড়ে তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। একদিন বিরতি দিয়ে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে কুড়িগ্রাম। তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। পাবনা, ঈশ্বরদী সহ আশপাশের এলাকায় 10.8 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ও এর আশপাশের এলাকায় 11.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রাম উত্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল জানাবেন যে শীতের কারণে তো বড় বীজতলা নষ্ট হচ্ছে, তো কৃষকরা কি কোনো বিকল্প ব্যবস্থা ভাবছেন কিনা, কি তথ্য রয়েছে? জি হাবিবা, আজ কিন্তু একটা পরিসংখ্যান দিয়ে রাখি, আজ সকাল 6টায় কিন্তু 9.6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। ফলে কিন্তু শৈত্যপ্রবাহ সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। তো এই শৈত্যপ্রবাহ চলমান থাকার কারণে এবং ঘন কুয়াশার কারণে কিন্তু বীজতলা যেটি রয়েছে, বড় বীজতলা, সেই বীজতলাগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো অনেকাংশে আমরা দেখেছি যে কিছু বীজতলাও অঙ্কুরগুদম হয়নি, আবার কিছু অঙ্কুরগুদম হলেও কিন্তু সেগুলো লালচে হয়ে যাচ্ছে। আমি এখন রয়েছি একটি বীজতলায়, যদি আপনাকে একটু দেখাই, যে দেখতে পাবেন যে এখানে বীজতলাগুলো কিন্তু একেবারে ছোট হয়ে আছে, কিন্তু এটি কিন্তু রোপণের উপযোগী নয়। তাছাড়া কিন্তু কিছু কিছু বীজতলা কিন্তু একেবারে লাল হয়ে গেছে। তো কৃষকরা যেটি বলছেন যে দীর্ঘমেয়াদে শীত থাকার কারণে কিন্তু এই বীজতলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো দিয়ে কিন্তু এবার বড় রোপণ করা কিন্তু অনেকটাই সমস্যায় পড়বে কৃষকরা। তো কৃষি বিভাগ যেটি বলছে যে এবারে কিন্তু জেলায় 1,17,000 হেক্টর জমি কিন্তু বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কিন্তু এই লক্ষ্যে এখানকার যে বীজতলা রয়েছে প্রায় 6,000 হেক্টর বীজতলা কিন্তু প্রস্তুত করেছে কৃষকরা। তবে এর মাঝে কিন্তু যেটি কৃষি বিভাগ বলছেন যে 53 হেক্টর জমির বীজতলা কিন্তু শীতে আক্রান্ত হয়েছে, যেগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম রয়েছে। তো কৃষকরা বলছেন যে শীত এবং কুয়াশার দরুন কিন্তু বড় আবাদটা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে যাওয়ার ফলে কিন্তু তাদের বেগ পেতে হবে। তো আরেকটি বিষয় রয়েছে যে এই শীত বাড়ার সাথে সাথে নদী পাড় এবং অন্যান্য অঞ্চল যেগুলো রয়েছে, চরাঞ্চল রয়েছে, সেগুলোর মানুষ কিন্তু অনেকটা শীতে দুর্ভোগ পোহাচ্ছে। তো সব মিলিয়ে আবহাওয়াবিদ যেটি বলছে যে জানুয়ারি মাস ব্যাপী কিন্তু এই ধরনের শীত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও আজকে একটু রোদ উঠেছে এবং অনেকটাই জনজীবনের স্বস্তি ফিরে এসেছে। তো হাবিবা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীত নিয়ে সর্বশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে। এদিকে তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে ধান, আলু সহ নানা ফসল। প্রচণ্ড ঠান্ডায় লালমনিরহাটে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। নষ্ট হচ্ছে অন্যান্য ফসলও। এ অবস্থায় কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ চাষিদের। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় পচে যাচ্ছে পানের পাতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে কৃষিতেও। লালমনিরহাটে চলতি বছর 48,000 হেক্টর জমিতে বোরো ধান রোপণের জন্য বীজতলা প্রস্তুত করেছেন কৃষকরা। তবে শীতের দাপটে পচে যাচ্ছে চারা, এতে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন তারা। কুয়াশার কারণে বেসন পাচ্ছি, বেসন আমাদের নষ্ট হয়ে যাওয়া নাচ্ছে। এখন নতুন করে বেসন ফেলা, তার বেসনে পরবর্তীতে এই বেসন লেন দিয়ে যাবে, এই বেসন দিয়ে তার আবাদ করা যাবে না। বীজতলার পাশাপাশি নষ্ট হচ্ছে অন্যান্য শীতকালীন ফসলও। আলু, ভুট্টা, তামাক, নাল্লি গেলা হয়ে যাওয়া লাগছে। বেলার দ্বারা সম্ভাবনা আছে, এই জন্য আমরা শীতের ওষুধ দিতেছি। কৃষি বিভাগ বলছে শীতজনিত রোগ ও পচন রোধে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। বর্ধ মিক্সচার হতে পারে, সেটা তারপরে আপনার ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক থাকতে পারে। আমরা তাদেরকে বিভিন্ন ছত্রাকনাশকের পরামর্শ দিচ্ছি। এদিকে ঘন কুয়াশায় দিনাজপুরের নবাবগঞ্জের পানের বরজগুলোতে দেখা দিয়েছে পাতা পচন রোগ। ফলন কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এবার শীত মৌসুমের কারণে আমার একটু ক্ষতি হয়েছে। বরজ পান পচে যাচ্ছে আর পান নাল হয়ে গেছে। গাছ হলো পাতাগুলো নষ্ট হয়ে গেছে, আবার পচারি। ছত্রাকের আক্রমণ রোধে বরজ, পলিথিন দিয়ে ঢেকে রাখা সহ ছত্রাকনাশক স্প্রে প্রয়োগের পরামর্শ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার। পানে আমরা সাধারণত চাষীদের ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করা দেখি, তো আমরা এর পাশাপাশি পরামর্শ দিয়ে আসছি। চলতি মৌসুমে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় 25 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। আব্দুল হামিদ, RTV।
প্রায় 10 বছর ধরে বগুড়ার সোনাতলার ভেলুরপাড়া রেলওয়ে স্টেশনে নেই কোনো স্টেশন মাস্টার। প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করলেও স্টেশন মাস্টার না থাকায় কাটতে পারছেন না টিকিট, জানতে পারছেন না ট্রেন আসা যাওয়ার সঠিক সময়। এমন অব্যবস্থাপনার নিরসন চান যাত্রীরা। বগুড়ার সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। যাত্রীবহুল বগুড়ার এই রেল স্টেশনে ট্রেন থামলেও খুলে না স্টেশনের তালা। 10 বছর ধরে নেই স্টেশন মাস্টার। পর্যাপ্ত জনবল না থাকায় অচল অবস্থায় পড়ে আছে স্টেশনটি। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রায় 1000 যাত্রী ওঠানামা করেন এই স্টেশন হয়ে। অপেক্ষমান যাত্রীরা জানেন না কখন আসবে ট্রেন। কোনো কারণে বিলম্ব হলে সময় লাগতে পারে কয়েক ঘন্টা। স্টেশন মাস্টার না থাকায় যাত্রীরা টিকিট না কেটেই চড়ছেন গাড়িতে। আবার ভ্রাম্যমাণ আদালত চলাকালীন টিকিট না কেটে ট্রেনে চড়ার দায়ে যাত্রীদের দিতে হচ্ছে জরিমানা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা। ট্রেনটা কখন আসবে, কখন যাবে, এই খবরটা পাই না। এখানে টিকিট মাস্টার না থাকার কারণে বগুড়াতে যায় অনেক হয়রানির শিকার হওয়া লাগে। সকালের ট্রেনে সুকানপুকুর থেকে ওখানকার স্টেশন থেকে টিকিট নিয়ে যায়। 3 যুগ ধরে ক্লোজ ডাউন দেওয়ার পরে এখানে জনগণের এত যাতায়াতের অসুবিধা হয়েছে যে সেটা বলার অপেক্ষা রাখে না। জোর দাবি জানাবো যে স্টেশনটা অচিরেই যেন চালু করা হয়, আর যদি চালু করা না হয় আমরা বৃহত্তম আন্দোলন গড়ে তুলব। জনবল সংকটের কথা বলছেন এই রেলওয়ে কর্মকর্তা। আমাদের সব স্টেশন আছে 80টা লালমোহনা ডিভিশন, হ্যাঁ, তার মধ্যে আমাদের ট্রান্সপোর্টেশন স্টেশন আছে হচ্ছে 59টার মধ্যে 12টা স্টেশন বন্ধ আছে। নতুন স্টেশন চালু করার মতো লোকবল না থাকার কারণে চালু করা যাচ্ছে না। স্থানীয়দের ভোগান্তি ও সরকারি স্থাপনা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দেবে রেলওয়ে কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। সরকারকে লভ্যাংশ বাবদ 500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। গত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের কাছে 500 কোটি টাকার চেক তুলে দেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল হাসান। শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে প্রায় লোকসান গোনা বিপিসি স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে লাভের মুখ দেখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সকালের সংবাদ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।